আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 20,000 টাকায় অমনিভিশন 64B সেন্সর থাকা 64 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ডায়মেনসিটি 6100 প্লাস এর মতো মিড বাজেটের গেমিং প্রসেসর দিয়ে রিয়েলমি নিয়ে আসলো তাদের নাম্বার সিরিজের নতুন একটি ফোন রিয়েলমি 11X 5G মোবাইলটি। বেশ কিছুদিন ধরে এই ফোনটি আমাদের কাছে রয়েছে, অনেক আগেই এই ফোনটার রিভিউ অনেক কথা ছিল। যাই হোক, এই ফোনটি ইউজ করতে চাই, এই ফোনটার ওভারঅল পারফরমেন্স অর্থাৎ গেমিং পারফরমেন্স, ফটোগ্রাফি পারফরমেন্স এবং ডে টু ডে ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং রিয়েলমি 11X 5G মোবাইলটি। পলিকার্বনেটের তৈরি মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে স্টাইলিশ এস কার্ভের টেক্সচার থাকা এক ধরনের গ্লোয়িং ডিজাইন, যা সানলাইটের নিচে বেশ সুন্দর লাগে। এছাড়াও বক্সি শেপটে আসায় মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। তাছাড়া 6.72 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল বেশ বড় সাইজের ডিসপ্লে হওয়ার পরেও ফোনটি বেশ স্লিম এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে মোটামুটি আমরা কমফোর্টেবল ভাবেই সিঙ্গেল হ্যান্ডেই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো পার্পল রাউন্ড। এই মোবাইলটি কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে যার নাম হলো মিডনাইট ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন ফোন হিসাবে আমার কাছে মনে হচ্ছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। এছাড়াও মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট 21টি সেন্সর রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে প্রাইস বিবেচনা ফোন হিসেবে একদম ঠিকঠাক পেয়েছি বলে মনে হচ্ছে। তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস যথেষ্ট ব্যালেন্স ছিল। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে এই প্রাইস বিবেচনা এই ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি UI 4.0 ভার্সন, এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এই মোবাইলটিতে মাল্টিটাস্কিং করে ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। র্যাম হ্যান্ডেলিং একদম ঠিকঠাক মতোই করতে পারছিল। অনেকগুলো অ্যাপসও যখন আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে ইউজ করেছি তখন যেমন খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি অনেক হেভি ইউজেও ফোনটার ইউআই থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই মোবাইলটিতে রয়েছিল 6.72 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2480x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 392 ppi। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। ইনফ্যাক্ট ছবি তোলার সময় কোনো ধরনের লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই পাইনি এই ফোনটি ইউজ করতে চাই। মোবাইলটির স্ক্রিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনা আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1s সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করেছে অমনিভিশনের 64B সেন্সরটি, এবং আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ইজিলি ফোকাস করা যাচ্ছিল, সেই সাথে কালার ডিটেলসও ওভারঅল ডে লাইট কন্ডিশনে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। কালার টোনটা আমার কাছে ওভারঅল ভাইব্রেন্টই লেগেছে, এবং জুম করেও এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছে। সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডের ছবি পারফরমেন্স আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ সহ এজ ডিটেকশন বেশ ভালোভাবেই করতে পারছিল। দ্যাটস ওয়াই ওভারঅল অনেকের কাছে এই ফোনটার পোর্ট্রেট ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। প্রাইস হিসাবে এই ফোনটাতে অ্যাটলিস্ট EIS থাকা উচিত ছিল, অথবা 60 fps যদি ভিডিও শুট করা যেত তাহলে আরেকটু ভালো লাগতো। বাট ওভারঅল আমি আবারও বলবো যে ভিডিও ক্যামেরা পারফরমেন্স একদমই মোটামুটি। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.1 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কাজ করছিল। ইভেন এজ ডিটেকশনও প্রাইস হিসেবে দুর্দান্ত কাজ করছিল। সে সাথে কালার টোনটাও ডে লাইট কন্ডিশনে ছবি তোলার সময় বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ওভারঅল এই মোবাইলটি দিয়ে ছবি তুলে ছবিগুলো অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে। দ্যাটস ওয়াই যে কারো কাছে এই ফোনে সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলে ভালো লাগবে।
এই মোবাইলটিতে ছিল ক্যামেরা টু এপিএস সাপোর্ট। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। Realme 11X এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জার দিয়ে আমাদের এই মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা থেকে কিছুক্ষণ বেশি সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটি এত বড় বিশাল ডিসপ্লে হওয়ার পরও মোটামুটি আমরা ডে টু ডে বেসিক ইউজ করে 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে এই ফোনটা যখন আমরা একটু হেভি ইউজ করেছি, স্পেশালি গেমিংটা যখন লং টাইম করেছি বা মুভি টুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 5 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 6100+ প্রসেসর। এটি একটি 5G প্রসেসর এবং অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপি হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G57, এবং এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়। তার মধ্যে একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং আরেকটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2, এবং এই দুটো ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 20,000 টাকা থেকে 20,500 এবং 21,000 টাকার মধ্যে, এবং 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 23,000 টাকা থেকে 24,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,65,029, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 730, মাল্টি করে 1905, এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 495 MB/s, রাইট স্পিড পেয়েছি 486 MB/s। এই মোবাইলটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে PUBG গেমসটা আমরা এই ফোনটাতে রান করেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিং এই ফোনটাতে খেলা যায়। সব থেকে বড় কথা হলো গেমটা লং টাইম প্লে করার সময় PUBG গেমসটা স্পেশালি খুব একটা হিট হয় না এই ফোনটা। তার পাশাপাশি গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লে করার সময় কিছুটা ল্যাগ করে, বাট নর্মালি স্মুথ পারফরমেন্সই পাওয়া যায়। অপরদিকে ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা যে খেলেছি সেটার পারফরমেন্স বেশ ভালো ছিল, একদম ল্যাগ ফ্রি গেমিং করেছি। আপনাদের কাছেও ফ্রি ফায়ার গেমসটা এই ফোনে খেলে অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফ্যালেন গেমসটা খেলেছি, গেমের গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো ছিল, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখাবেন এবং স্মুথলি প্লে করতে পেরেছি অ্যাশফ্যালেন গেমসটি এই ফোনে। তার পাশাপাশি এই মোবাইলটিতে আমরা eFootball গেমসটাও খেলেছি, সেই গেমের পারফরমেন্স অনেক ভালো লেগেছে। ডিসপ্লে বড় হওয়ার কারণে এবং কালার টোনটা যথেষ্ট ভালো হওয়ার কারণে এই ফোনে eFootball গেমসটা লং টাইম প্লে করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে খুব একটা হিট হয় আমি সেটা বলবো না, তবে আপনি যদি এমন এরিয়ায় থাকেন যেখানে নেটওয়ার্কটা একটু উইক এবং তার পাশাপাশি আপনি উইক নেটওয়ার্কে হয়তো বা সিমের ডাটা বা ইন্টারনেট ইউজ করতেছেন, তখন এই ফোনটা হিট হয়। তার পাশাপাশি ফোনটা চার্জ দেওয়ার সময়ও কিছুটা হিট হয়, তবে সেটা আবার কিছুক্ষণ সময় দিলে আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটি হলো 5G সাপোর্টেড ফোন, এবং তার পাশাপাশি এই ফোনটাতে 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে, এবং সেই সাথে মোবাইলটাতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে সেই মেমোরি কার্ডটি আপনি হাইস্ট 2 TB পর্যন্ত ইউজ করতে পারবেন। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কী কী ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে গেলে নাম্বার 1 যে বিষয়টা আমার ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে IPS LCD প্যানেলের পরিবর্তে AMOLED প্যানেলের ডিসপ্লে দিলে ভালো হতো। যদিও IPS LCD প্যানেলের ডিসপ্লে কোয়ালিটি অনেকই ভালো, তারপর আমি মনে করি প্রাইস হিসাবে এই ফোনটা AMOLED প্যানেল ডিজার্ভ করে। তার পাশাপাশি ফোনটার রিয়ার প্যানেলে যে ক্যামেরা সেটআপ রয়েছে তার পাশাপাশি একটা আলট্রাওয়াইড ক্যামেরা দিলে ভালো হতো, এবং সব থেকে বড় বিষয় হলো এই ফোনটা দিয়ে যখন আমরা ভিডিও শুট করতে গিয়েছি ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যদিও এই প্রাইস রেঞ্জের এখনকার ফোনগুলোতে ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো না, বাট এই ফোনটাতে আসলে যদি 1080p 60 fps ভিডিও শুট করার সুবিধা থাকতো অথবা যদি EIS থাকতো তাহলে হয়তো ভিডিও শুট করে আমাদের কাছে আরেকটু ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স নট ব্যাড, মোটামুটি ভালোই, সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠে আপনাদের সবার কাছে ভালো লাগবে, বাট 8 মেগাপিক্সেলের জায়গায় যদি এটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা হতো তাহলে আরেকটু ভালো হতো। এবং তার পাশাপাশি এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, আমার কাছে মনে হয় যদি এই ফোনটা 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা যদি 17-18 হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাহলে বেস্ট ডিল হতো, বাট দেশের যা অবস্থা মনে হয় না 17-18 হাজার টাকা পাওয়া যাবে। সো আমি বর্তমান অবস্থা অনুযায়ী যদি এই ফোনটা 19,000 বা 19,500 টাকাও যদি হয় তা আমি বলবো যে ঠিকঠাক আছে। এবার চলুন আমরা জেনে এই ফোনটার কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো আমি যেটা একটু আগেও বলেছি যে এই ফোনটা AMOLED প্যানেল না হলো ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে বড় হওয়ার পরও মোটামুটি কিন্তু হেভি ইউজও কিন্তু অনেক ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। তাছাড়া ফোনটার সাথে যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে সো মোটামুটি আবার দ্রুত চার্জ করাও যায়। তার পাশাপাশি ফোনটার UI পারফরমেন্স কিন্তু যথেষ্টই স্মুথ, রিয়েলমির একদম লেটেস্ট UI। তার পাশাপাশি Android 13 ভার্সন রয়েছে, সো মোটামুটি যখন আমরা হেভি ইউজ করেছি তখন আমাদের কাছে অনেক ভালোই লেগেছে। তার পাশাপাশি এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের কাছে ক্যামেরার থেকে এই ফোনটার গেমিং পারফরমেন্স বেশি ভালো লেগেছে। আপনারা গেমিং সেকশনে যে একটু আগে আমরা গেমিং নিয়ে কথা বলেছি সেখানে যে দেখে নিন তাহলে ফোনটার গেমিং পারফরমেন্স কেমন ছিল জেনে যেতে পারবেন। এবং সেই সাথে ফোনটার ক্যামেরার কথা যেটা বললাম যে গেমিংয়ের থেকে আসলে একটু মোটামুটি লেগেছে, তারপরেও রিয়ার প্যানেল থেকে ক্যামেরার পারফরমেন্স যেই প্রাইস রেঞ্জে ফোনটা পাওয়া যায় সেই প্রাইস হিসাবে আবার ঠিকঠাকই বলবো, মানে অনেক বেশি ভালো বলবো না বাট
ঠিকঠাকই আছে। সো ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমাদের একটু আগে দেখানো ক্যামেরা সেকশনে যে দেখে নিন, আইডিয়া হয়ে যাবে। সো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে, মেইনলি যারা খুব একটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন না, তার পাশাপাশি মোটামুটি একটু ভালো গেমিং করে থাকেন এবং সেই সাথে একটা বড় ডিসপ্লে সহ ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি ওভারঅল আনঅফিশিয়ালি 20-22 হাজার টাকার মধ্যে এই ফোনটা এই মুহূর্তে একটা নেয়ার মতো ফোন। সো এই হলো আমাদের Realme 11X। এই ফোনটা সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।